বিশ্বকাপের নকআউট পর্বে একদিনেই মাঠে নেমেছিল ৩ ফুটবল পরাশক্তি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম। আর লক্ষ্য ছিল একটাই, জয় আর শেষ ১৬ পেরিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এই ৩ দলই ছিল কাগজে কলমে ফেভারিট, কিন্তু নকআউটে কোনো ম্যাচই সহজ নয়। ডিআর কঙ্গো, সেনেগাল এবং বসনিয়া ও হার্জেগোভিনাও লড়েছে শেষ পর্যন্ত তাদের সর্বশক্তি দিয়ে। কোথাও ছিল রোমাঞ্চ, কোথাও ছিল টান টান উত্তেজনা, আর কোথাও দেখা গেছে বড় দলের মানসিক দৃঢ়তা। ইংল্যান্ড কি দেখাতে পেরেছে শিরোপা জয়ের মতো ধারাবাহিকতা? বেলজিয়াম কি আবারও প্রমাণ করেছে বড় ম্যাচে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই? আর যুক্তরাষ্ট্র, তারা কি এবার সত্যি বিশ্বকাপের বড় দাবিদার? দর্শকের সবকিছু নিয়ে আলোচনা করব টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। কেমন আছেন? জি ভালো। স্বাগত আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। শুরুতেই জানতে চাইবো, ইংল্যান্ড, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র, কোন ম্যাচের জয়টা সবচেয়ে বেশি দাপটে ছিল? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনি বেলজিয়ামের ফিরে আসাটা, আপনি ইংল্যান্ডের ফিরে আসাটা। ইংল্যান্ডের ম্যাচটাও কামব্যাক ছিল, তারা প্রথম ম্যাচে তারা প্রথমার্ধের গোলে তারা পিছিয়ে ছিল, কিন্তু তারপর দ্বিতীয়ার্ধের ম্যাচ এসে সমতা এসেছে এবং তারপরে তারা ম্যাচে জিতেছে, জয়সূচক গোল করেছেন হ্যারি কেন। আমরা সেই আলোচনায় পরে আসছি। তার আগে আপনি যে প্রশ্নটা করলেন তার পারফেক্ট উত্তরটা যদি দিতে হয়, তাহলে আমার কাছে মনে হবে যে বেস্ট ম্যাচটা হয়েছে কালকে রাতের আপনার বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচটা। কারণটা হলো যে সেনেগাল কিন্তু ২-০ গোলে এগিয়েছিল, একটা নকআউট ম্যাচে ২-০ গোলে সেনেগাল এগিয়েছিল। সেই ম্যাচে আপনার দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে এসে একটা গোল শোধ করেছে বেলজিয়াম, সেই সঙ্গে একটু পরে আবার গোলের সমতা এনেছে। তো ম্যাচটা ২-২ গোলের ড্র ছিল, চলে গিয়েছে আপনার এক্সট্রা টাইমের 30 মিনিটের ম্যাচটা চলে গেছে এবং এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে তারা একটা পেনাল্টি পেয়েছে। সেই পেনাল্টি থেকে তারা গোল করেছে, যেটা জয়সূচক গোল হয়েছে, যে ম্যাচের চেহারা সেখানে বদলে গিয়েছে। দ্যাটস মিন যে এক গোলের এই লিড কখনোই কিন্তু আপনার মানে বিশ্বকাপের মতো নকআউট ম্যাচে কখনোই কিন্তু আপনার খুব একটা স্বস্তিদায়ক কোনো কিছু না। এটা নিয়ে আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারেন না যে আমি জিতে গিয়েছি। শেষ মিনিট পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এবং শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ের একটা এসেন্স কিন্তু আপনার নকআউট ম্যাচগুলিতে আমরা দেখতে পেয়েছি। এই ম্যাচটাকে আমার মনে হয়েছে দ্য ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক ম্যাচ। আপনি যদি বলেন না যে কামব্যাক ম্যাচ কি, আপনি প্রত্যাবর্তনের ম্যাচ, যেটাকে বাংলায় আমরা বলি প্রত্যাবর্তনের ম্যাচ, এই ম্যাচটা সেটা হয়েছে। মানে ইটস অ্যাবসলিউটলি মানে থ্রিলার। এটা দেখে মনে হচ্ছে যেন আমি একটা থ্রিলার দেখছি সিনেমা হলে বসে। একেবারে নকআউট রাউন্ডে যেটা হবার কথা সেটাই হয়েছে। মানে এই ম্যাচটা দেখে ওই যে বলে না যে আপনি টিকিট কেটে ম্যাচ দেখলে যেরকম ভাবে পয়সা উসুল হয়ে যায়, এই ম্যাচটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে রাত জায়গাটা সত্যিকার অর্থে কিন্তু সফল হয়েছে। বিউটিফুলি মানে এক্সাইটেড ম্যাচ, এবং এই ম্যাচে কখন কোন দল জিতবে সেটা কিন্তু বলা যাচ্ছিল না। যেটা বললাম যে একেবারে শেষ মিনিটে এসে, এক্সট্রা টাইমের শেষ মিনিটে এসে পেনাল্টিটা হয়েছে এবং সেই পেনাল্টি থেকে তারা গোল করে ৩-২ গোলে ম্যাচটা জিতে নিয়েছে। ওয়ারেস যে ম্যাচটায় তারা ম্যাক্সিমাম সময় পিছিয়ে ছিল ২-০ গোলে, সেই ম্যাচটা তারা ৩-২ গোলে যখন জিতে নেবে, আপনি বুঝতেই পারছেন যে যে দল জিতেছে তার এক্সাইটমেন্টটা কেমন হবে আর যে দল হেরেছে তার দুঃখটা কেমন হবে। তো সবকিছু মিলে মানে দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ ফুটবল। ফুটবল এই কারণে এত সুন্দর। একদম একদম। এছাড়া যে ডিআর কঙ্গো হেরে গিয়েও যে বহু দর্শকের মন জিতে নিয়েছে, এই ব্যাপারটা কেমন ছিল? না, সেটা তো অবশ্যই, কারণ তাহলে হলো যে এই ম্যাচে আপনি যেভাবে বলছিলেন শুরুতে যে ফেভারিট কে ছিল, নিশ্চিতভাবে এই ম্যাচে কিন্তু আপনার ফেভারিট হিসেবে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু সেই ইংল্যান্ড আপনি গোল খেয়ে গিয়েছে, তাও আবার 7 মিনিটে গোলটা হজম করার পরে, এবং সেটা কিন্তু তারা লিডটা ধরে রেখেছে নিয়ারলি 75 মিনিট পর্যন্ত কঙ্গো। দ্যাট মিনস আপনি শেষ 20 মিনিট বাকি ছিল খেলার, তখনও পর্যন্ত ইংল্যান্ড জানে যে তারা বোধহয় আউট হয়ে যাচ্ছে, কিন্তু ইংল্যান্ড সেটা যা করেছে সেটা হলো যে ইংল্যান্ড ও নেভার সে ডাই। এই সিচুয়েশন খেলতে নেমে বা এই চিন্তাটা খেলতে নেমে তারা যে পারফরমেন্সটা করেছে, দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে। তবে আপনি যেটা বললেন যে কঙ্গো যেভাবে মানে পুরো ম্যাচটা জুড়ে হৃদয় কেড়ে নিয়েছিল, শুধু হৃদয় কাটলে হবে না, ম্যাচটাও জিততে হবে। হৃদয় কাটলে শুধু চলবে না, আপনাকে স্কোর বোর্ডে কিন্তু আপনার স্কোর লাইনটা একটু বাড়াতে হবে। সেটা কঙ্গো যে ভুলটা করেছে, আমি মনে করি যে যেটি আমি বললাম যে আপনি এই ধরনের ম্যাচে কখনোই কিন্তু 1-0 লিডটা নিয়ে সবসময় আপনাকে মনে করার কোনো কারণ নেই যে আমি জিতে গিয়েছি। এবং এই ধরনের যখনই আপনি লিড পাবেন তখন আপনাকে আরেকটা সংখ্যাটা বাড়াতে হবে, গোলের সংখ্যাটা বাড়াতে হবে। যে সুযোগটা পেয়েছিল কিন্তু কঙ্গো, ডিআর কঙ্গো বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, একটা বল আপনার বার পোস্টেও লেগেছে, সহজ দুটো গোল মিস করেছে তারা এগিয়ে থাকার পরেও। এইটা স্কোর লাইনটা এমন হতে পারে যে কঙ্গো 3 আপনার এই, আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড 0। ডিআর কঙ্গোর অ্যাটাকটা কমে গেছে। হ্যাঁ, অ্যাটাকটা তারা কমে গিয়েছিল এবং তারা যে ভুলটা করেছে সেটা হলো যে তারা এক গোল দেওয়ার পরে লো ব্যাক ডিফেন্সে চলে গিয়েছে। মানে 9 জন খেলোয়াড় কিন্তু আপনার ডিফেন্সে দাঁড়িয়ে রয়েছে, যে আপনি এক লাইনে ডিফেন্সে 5 জন, তার আগে আপনি দাঁড়িয়ে রয়েছেন 4 জন, কিন্তু তারপরে যেটা হয়েছে এত ডিফেন্স করেও কিন্তু আপনি তারা ম্যাচ বাঁচাতে পারেনি। এর কারণটা হলো, তার মানে আমি বলি আপনাকে,
শুধুমাত্র ডিফেন্স করে আপনি ম্যাচ না, বাঁচাতে attack পারবেন করতে না, হবে। আপনাকে কিন্তু এই কারণে বলা হয় থাকে অ্যাটাক ইজ দ্য মেইন ডিফেন্স। হ্যাঁ, তো এবং যে কাজটা করেছে আপনার ইংল্যান্ড সেটা বারবার যেটা করেছে সেটা হলো যে খুব সম্ভবত আমি দেখছিলাম যে নিয়ারলি 35 থেকে 40টা ক্রস হ্যাঁ, তারা হ্যাঁ, করেছে, এবং তাও মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে, এবং এটাই তাদেরকে আমি মনে করি যে সুযোগটা মানে লাভটা এনে দিয়েছে। আপনি যত এই অ্যাটাকটির বিপক্ষে যারা থাকে তাদেরকে দুর্বল করে দেয়। না, তা তো অবশ্যই, কারণটা হলো যে আপনি যখনই অ্যাটাক করবেন তখন প্রতিপক্ষের আর কোনো কাজ থাকে না, মনোবলটাও মনে হয় দুর্বল হয়ে যায়। তখন তাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো যে আমি একটা ডিফেন্সটুকু করব, কিন্তু কত ডিফেন্স করবেন আপনি, কাহা তাক আপনি, মানে এক সময় না এক সময় আপনি ডিফেন্সটা আপনার ভাঙবেই। সো সেই কাজটুকু করেছে ইংল্যান্ড, এবং আমার কাছে মনে হচ্ছে যে কঙ্গো সবচেয়ে বড় ভুলটাই সেটাই করেছে যে তারা গোল দেওয়ার পর তাদের মধ্যে এক ধরনের, যখন প্রথমার্ধ পর্যন্ত তারা এগিয়ে ছিল 45 মিনিট পর্যন্ত 1-0 গোলে, তখন তারা মনে করেছে যে 45 মিনিট পর্যন্ত আমরা ডিফেন্স করে এগিয়ে থাকতে পেরেছি, ঠিক আছে, পরের 45 মিনিটে বোধহয় সেটাই করতে পারবো। কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে বড় সুবিধাটা ছিল সেটা হলো যে তারা হাইবার যে ইটা ছিল, ব্রেকটা ছিল, হ্যাঁ, ওই ব্রেকের সময় তারা শেষের 20 মিনিটের আগে যে ব্রেকটা ছিল, ওই ব্রেকের সময় তারা কয়েকটা চেঞ্জ করেছে, 3টা খেলোয়াড় চেঞ্জ করেছেন কোচ, এবং কোচ চেঞ্জ করার সময় পুরো খেলোয়াড় দলটাকে একটা অন্য স্টাইলে খেলার জন্য আরেকটু উদ্বুদ্ধ করেছেন, যে বলেছেন যে আরো অ্যাটাকে যাও, এবং এই যে 3টা অ্যাটাক, গর্ডন, সাকা এবং ইজি, এই 3জনকে তিনি যে ইন্ট্রোডিউস করেছিলেন শেষের দিকে, সেটাই ডিভিডেন্ড দিয়েছে। মেন গেম চেঞ্জার ছিল, তারা মেন গেম চেঞ্জার ছিলেন। বিশেষ করে আপনি গর্ডন যে বাম পাশ থেকে যে 2টা ক্রস করেছেন, সেই 2টা ক্রসে কিন্তু হ্যারি কেন সেটা গোলটা দিয়েছেন। এই পাশ থেকে আপনি গর্ডন ক্রস করছেন, মানে অ্যাসিস্ট করছেন, সুযোগটা তৈরি করছেন, আর এই পাশ মানে মাঝখানে দাঁড়িয়ে আপনার হ্যারি কেন সেটার ফিনিশিংটা দিচ্ছেন। তো এটাই আমি মনে করি যে ইংল্যান্ডকে এই ম্যাচটা জিতিয়ে দিয়েছে, যে চেঞ্জটা তারা দুর্দান্ত চেঞ্জ করেছে, খেলার স্টাইলটা তারা একটু চেঞ্জ করেছে, এবং অ্যাটাকটা কোনো সময় কিন্তু থামিয়ে রাখেনি। এটাই ছিল ইংল্যান্ডের মূল শক্তি, এবং এটাই আমি মনে করি যে এই স্ট্র্যাটেজিতে তারা ম্যাচটা জিতেছে। ওয়ারাস আপনি প্রথমার্ধে যে ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে ছিল, সেখানে ইংল্যান্ডের আমি দেখিনি সেই জন্য ইংল্যান্ডের সৃজনশীলতা কিন্তু মিডফিল্ড থেকে শুরু করে আক্রমণ ভাগে একটু স্লো হয়ে গিয়েছিল, তারা একটু স্লো হয়ে গিয়েছিল দেখে আপনি প্রথমার্ধে নইলে কিন্তু আপনি গোল শোধ করার সুযোগ বেশ কয়েকটা তাদের সামনে ছিল, কিন্তু আক্রমণে গিয়ে তারা যেটা করেছে যে একেবারে মানে লাস্ট থার্ডে গিয়ে তারা সেই আক্রমণের টেম্পোটা ধরে রাখতে পারেনি, একটু স্লো হয়ে গিয়েছে, এবং যখনই আপনি স্লো হবেন তখন ডিফেন্সে যিনি আপনি ডিফেন্ডার হিসেবে প্রথমে রয়েছেন তাকে হেল্প করার জন্য আরো ডিফেন্ডার চলে আসে। সো একজন ডিফেন্ডারের জায়গায় যখন 2জন ডিফেন্ডার চলে আসেন, তখন আপনি অ্যাটাকটা আর করতে পারবেন না, ওই টেম্পোটা রাখতে পারবেন না। এই ভুলটা করেছিল ইংল্যান্ড, বাট সেই ভুলটা তারা কভার আপ করেছে শেষের দিকে এসে, স্পিড বাড়িয়েছে, স্ট্যামিনা বাড়িয়েছে, দলে নতুন শক্তি যোগান করেছে, এবং আক্রমণের পর আক্রমণ করে আপনার কঙ্গোকে পুরোপুরি একেবারে পর্যদস্ত করে দিয়েছে। এতক্ষণ যে ভালো গোলকিপিং করছিলেন কঙ্গোর গোলকিপার, তিনি খুব একটা বড় ভুল করেছেন, যে হেডটা যেটা করেছেন হ্যারি কেন, এই হেডটা তার হাতে লেগেছিল এবং গোল হয়ে গিয়েছে। আর শেষের গোলটা হ্যারি কেন যেটা করেছেন, ফ্যান্টাস্টিক গোল, এই বিশ্বকাপের অন্যতম সেরা একটা গোল তিনি করেছেন। বলটা পেয়েছিলেন ডি বক্সের ভিতরে এবং কাটব্যাক করে ভিতরে ঢুকেছেন, এবং শট যেটা নিয়েছেন, শট নেওয়ার সময় তিনি কিন্তু পোস্টের দিকে তাকাননি, তিনি যা শুধু বলের দিকে তাকিয়েছেন, এবং তিনি জানেন যে পোস্টের কোন জায়গাটা তিনি শট নেবেন। দুর্দান্ত জোরালো শট ছিল, এবং একেবারে মাপা, গোলকিপারের করার কিছুই ছিল না। সেখান থেকে ওয়ান অফ দ্য বিউটিফুল গোল এটা হয়েছে। এবং দেখুন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটা কথা রয়েছে, সেটাই তিনি কিন্তু করে দেখিয়েছেন। গোল শোধ করেছেন, সমতা এনেছেন, আবার কিছুক্ষণ পরে প্রায় 11 মিনিটের মধ্যেই যে শটটা নিয়েছেন সেই শটে গোল, এবং দল জিতলো, দল পরের রাউন্ডে। একজন ক্যাপ্টেনের কাছ থেকে আপনি আর কি চান? আমার কাছে তো মনে হয় এই ম্যাচের নামটা হওয়া উচিত ডিয়ার কঙ্গো ভার্সেস স্যার হ্যারি কেন। একদম। এরপরের ম্যাচ হচ্ছে সেনেগাল ভার্সেস বেলজিয়াম। এই যে 3-2 গোলে যেটা হলো, বেলজিয়াম কি এর মাধ্যমে আত্মবিশ্বাসী হতে পারবে? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণটা হলো যে আপনি নকআউটে যখন এরকম ভাবে 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলে ম্যাচ জিতবেন, নিশ্চিতভাবে আপনার জন্য একটা বাড়তি অনুপ্রেরণা, একটা বাড়তি আত্মবিশ্বাস অবশ্যই কাজ করবে। আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন। কারণটা হলো যে বেলজিয়াম প্রথম রাউন্ডে যেটা খেলেছিল, সেখানে তারা খুব একটা ম্যাচ বাদে বাকি 2টা ম্যাচ কিন্তু খুব একটা তাদেরকে মনে হয়নি যে এটা বেলজিয়ামের মতো তারা খেলছে, এবং এখানে তারা এই ম্যাচে তারা খেলতে নেমেছিল যখন, সেখানেও তারা ফেভারিট হিসেবেই ছিল সেনেগালের তুলনায়। কারণ এই লেভেলে, বিশ্বকাপের এই লেভেলে এসে বেলজিয়াম কখনোই কিন্তু আপনার শিরোপার কন্টেন্ডার না। বেলজিয়াম যে বিশ্বকাপ জিতে যাবে সেটা আমরা কেউ ভাবিনি বা চিন্তাও করি না কখনো, বেলজিয়াম নিজেও খুব সম্ভবত চিন্তা করে না, কিন্তু তারা দ্বিতীয় রাউন্ড থেকে আউট হয়ে যাবে বা প্রথম রাউন্ড থেকে আউট হয়ে যাবে এত দুর্বল দলও তারা না। ইউরোপের খুব শক্তিশালী দল হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়ে থাকে। তো তারপরও শেষ পর্যন্ত তাদেরকে কাঁপতে হলো। হ্যাঁ, রাইট। না, এবারও তারা যেটা করেছে, যে খুব সম্ভবত এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদেরকে চিন্তা করা হচ্ছে, এবং কোয়ার্টার ফাইনালের পর্যন্ত তারা যদি যেতে চায়, তারা এখন রাউন্ড অফ 32-তে জিতলো, এখন তারা রাউন্ড অফ 16-এ উঠেছে, এবং নিশ্চিতভাবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালের দাবিদার হতে পারে। যেভাবে তারা এই ম্যাচটা জিতেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে পরের রাউন্ডে নিশ্চিতভাবে এখান থেকে
তারা বড় ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে যাবে। এবং এই দলের লুকাকু এবং ডিব্রুইনের খেলার তেমন এটা লাগেনি, কিন্তু লুকাকু এর আগের যে ম্যাচগুলোতে খেলেছিলেন সেখানে তাকে ঠিক সেই ফর্মে দেখা যাচ্ছিল না, কিন্তু এই ম্যাচে তাকে সেই ফর্মে দেখা গিয়েছে এবং তিনি গোল করেছেন। সবকিছু মিলে ভাগ্য তাদের পক্ষে ছিল একটু, কারণটা হলো যে এই ধরনের ম্যাচে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে ফুটবলে আপনাকে দুটো জিনিস করতে হবে, একটা হলো যে পারফরমেন্স এবং তার সঙ্গে লাক। এই দুটো যদি আপনি মিলে যায় সেদিন আপনি সেনেগাল কি তার ভুলের মাসুল দিল? সেনেগাল অবশ্যই কিছুটা ভুলের মাসুল দিল, কারণটা হলো যে আপনাকে 2-0 গোলে জিতে এগিয়ে থাকা দল ম্যাচ জিততে পারবে না কেন, তাও আবার শেষের দিকে এসে। তারা যে ভুলটা করেছে সেটা হলো যে তারা একটু যেরকম শারীরিক সক্ষমতা দেখানো উচিত ছিল শেষের দিকে এসে, আমার মনে হয় যে সব সক্ষমতা তারা শেষ করে ফেলেছে শুরুর 80 মিনিটের মধ্যে। শেষের 10 মিনিটেও যে এই ম্যাচটা রাখতে হবে, জমাট শক্তিটা রাখতে হবে, সেটা তারা ভুলে গিয়েছিল এবং এই কারণে শেষের দিকে এসে তাদেরকে একটু ক্লান্তির ছাপ তাদের মধ্যে দেখা গিয়েছে। এবং আপনি 90 মিনিটের খেলা কিন্তু ফুটবল কিন্তু 90 মিনিটের খেলা। আপনি এখানে প্রথম 45 মিনিট খুব ভালো খেললেন, কোনো লাভ হবে না আপনি যদি পরের অর্ধে ভালো মতো খেলতে না পারেন, এবং সেটা আমরা নকআউট রাউন্ডে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একটু আগের ম্যাচে ফিরে যাচ্ছি, জাপান এবং ব্রাজিল 90 মিনিটে ভালো না খেললে পরবর্তীতে আরো 30 মিনিট পরিশ্রম করতে হচ্ছে, রাইট, সেটাই আর কি। এবং আপনি জাপান এবং ব্রাজিলের যে ম্যাচটা ছিল সেখানেও দেখুন জাপান প্রথমার্ধে খুব দুর্দান্ত খেলেছিল, কিন্তু পরের অর্ধে ব্রাজিল যা করেছে তাতে জাপানের প্রথমার্ধটা কোনো কাজে লাগেনি ভালো খেলাটা। সো এখানে ফুটবলে অলওয়েজ একটা জিনিস আপনাকে তেমন না মনে রাখতে হবে, মানে হাউ ইউ স্টার্টেড ইট ডাজ নট কাউন্ট ইফ ইউ ক্যানট ফিনিশ ওয়েল। সো এখানে ফিনিশারদের কাজ, তার মানে শেষ ভালো যার সব ভালো তার, সব ভালো যার, ফুটবলে অন্তত সেটা আপনাকে মনে রাখতে হবে। আমরা বলছিলাম যে পরাশক্তি যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ইংল্যান্ড, এর পরবর্তী ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র, আপনি কাকে এগিয়ে রাখবেন? নিশ্চিতভাবে এটা একটা খুব ইভেন একটা ম্যাচ হবে, কারণটা হলো যে বেলজিয়াম এই ম্যাচে জিতে যে শক্তিটা অর্জন করেছে ঠিক একই রকম ভাবে যুক্তরাষ্ট্র তাদের যে প্রথম রাউন্ডে যে ম্যাচগুলো তারা জিতেছে প্রত্যেকটা ম্যাচ খুবই কনভিনসিংলি জিতেছে, খুবই ম্যাচগুলো বড় ব্যবধানে জিতেছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং তাদের সবচেয়ে বড় শক্তির বিষয় দিকটা হলো যে কোচ পচেতেননি, যিনি আর্জেন্টাইন কোচ পুরো যুক্তরাষ্ট্রের দলটাকে বদলে দিয়েছেন। এবং যুক্তরাষ্ট্র এই ম্যাচটা যে জিতেছে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে যে ম্যাচটা তারা জিতেছে, এই ম্যাচে তারা ফেভারিট ছিল, কোনো সন্দেহ নেই। তারা এক গোলে এগিয়ে ছিল এবং পরে আরেকটা গোল তারা দিয়েছে, 2 গোলে তারা জিতেছে। কিন্তু এখানে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হলো যে যুক্তরাষ্ট্রকে যে খেলোয়াড় এগিয়ে দিয়েছিলেন, গোল করেছিলেন বলগনা, তিনি কিন্তু আপনার ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন, তিনি তার গোলেই যুক্তরাষ্ট্র এগিয়েছিল। তিনি কিন্তু আপনি 60 মিনিটের সময় একটা ফাউলের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তার মানে এটা হলো যে 10 জন নিয়ে তাদেরকে নিয়ারলি আপনার 30-35 মিনিটের মতো খেলতে হয়েছে। 10 জন নিয়ে খেলছেন, 1-0 গোলে এগিয়েছিলেন, সেই দলটাই আবার শেষের দিকে এসে আরেকটা গোল দিয়েছে। দ্যাট মিনস সেই দলটা যখন 10 দলের দলে পরিণত হয়েছে তারা কিন্তু গুটিয়ে যায়নি, তারা কিন্তু ডিফেন্সে চলে যায়নি, তারা তাদের খেলাটা ঠিক এরকম ভাবে রেখেছিল, আক্রমণের ফ্লেয়ারটা সেরকম ভাবে রেখেছিল বলেই তারা সেই গোলটা পেয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিগ টিম অ্যান্ড আপনার স্মল টিম। ছোট দল এবং বড় দলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় জানেন? আপনি 2টা জায়গায় পার্থক্য, একটা হলো যে মানসিকতায় আর একটা হলো যে কৌশলে। আপনি কোনো সময় ফুটবলে 100% ডিফেন্স করে ম্যাচ বাঁচাতে পারবেন না। আপনাকে বলগান যে কারণে আসলে লাল কার্ড পেয়েছিলেন, মেসিও কি সেই একই কারণে লাল কার্ড পেতে পারতেন? দুটো ঘটনাই প্রায় সিমিলার, আপনি ফাউলটা পুরোপুরি সিমিলার, কিন্তু ডিপেন্ড করে রেফারির উপরে। কারণটা হলো যে এখানে আমি নিজেও দেখছিলাম যে এই ধরনের অনেক বিতর্ক উঠেছে যে মেসির ফাউলটা এবং আপনি বলগনার ফাউলটা প্রায় একই রকম ফাউলটা, কিন্তু এখানে রেফারি যে জিনিসটা কাউন্ট করেন, দুটো জিনিস কাউন্ট করেন। একটা জিনিস কাউন্ট করেন তিনি যে ফাউলটা হয়েছে সেটা ইচ্ছাকৃত হয়েছে নাকি আপনি অ্যাক্সিডেন্টলি হয়েছে, এবং সেটাতে সহিংসতা ছিল নাকি এটা আপনি ফ্রেন্ডলি ফায়ার হয় না অনেক সময়, ফ্রেন্ডলি ফায়ারের মতো হয়েছে কিনা, যে হঠাৎ করে এটা বোধহয় পায়ের মধ্যে পা লেগে গিয়েছে এবং তারপর তিনি সরি বলেছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, নাকি আপনি ওই ফুটবলারকে ইচ্ছাকৃতভাবে আহত করার জন্য সহিংস আচরণ করেছেন এবং তার প্রতি আপনি এক ধরনের বিদ্বেষ আপনার মধ্যে রয়েছে। এই দুটো জিনিস কিন্তু আপনি রেফারি কাউন্ট করেন। মেসির ক্ষেত্রে রেফারি যেটা দেখেছিলেন যে ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট, নট ইন্টেনশনালি, এবং মেসি পরবর্তীতে তাকে মানে হেল্পও করেছেন বা তার সঙ্গে সেরকম আচরণও করেছেন। আর এখানে যেটা হয়েছে সেটা হলো যে রেফারি এখানে দেখেছেন যে না, এটা ইচ্ছাকৃতভাবে তাকে ফাউল করা হয়েছে, যাতে তার মানে তিনি আহত করা হয়েছে, যাতে তিনি খেলতে না পারেন। তো এই দুটো জিনিস কাউন্ট করেন রেফারি, এবং সেখানে এই কারণে রেফারি সেই সিদ্ধান্তটা দিয়েছেন। এই যে কারণে বললাম আমি, ডিপেন্ড অন রেফারিস মানে অ্যাটিটিউড, রেফারির ওই সময়ের সিদ্ধান্তের উপর পুরো জিনিসটা নির্ভর করে। তবে এটা
লাল কার্ড তিনি দিয়েছেন এর একটাই কারণটা হলো যে তিনি মনে করেছেন এটা সহিংস আচরণ করা হয়েছে। সো আপনি কখনোই ফাউলের ক্ষেত্রে সহিংস আচরণ করতে পারবেন না, বা ইচ্ছাকৃতভাবে কাউকে এমনভাবে আহত করার জন্য আপনি ফাউল করবেন না যাতে তিনি আর খেলতে না পারেন বা মাঠ ছেড়ে তাকে চলে যেতে হয়। মোস্ট প্রবলি এই দুটো জিনিসকে কাউন্ট করেই রেফারি এটা করেছিলেন বলেই বলোগনাকে তিনি লাল কার্ড দেখিয়েছেন। এখন আপনি বলছিলেন যে বেলজিয়ামের সঙ্গে পরবর্তী খেলা যুক্তরাষ্ট্রের নেক্সট ম্যাচে নিশ্চিতভাবে তিনি যেহেতু লাল কার্ড পেয়েছেন, পরের ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। তো ক্যাপ্টেনকে ছাড়া যুক্তরাষ্ট্রকে খেলতে হবে, কিছুটা ধাক্কা তো তারা অবশ্যই খাবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকবে এবং এই লেভেলে আপনার রাউন্ড অফ 16 লেভেলে খেলার মতো অভিজ্ঞতা কিন্তু যুক্তরাষ্ট্রের তুলনায় বেলজিয়ামের একটু ভালো রয়েছে। প্লাস আরেকটা জিনিস কাজ করবে বেলজিয়ামের, সেটি হলো যে লুকাকু খুব ভালো ফর্মে ফিরেছেন। আগের ম্যাচগুলোতে তেমন গোল করতে পারেননি, তেমন কোনো আপনি ডিফেন্স লাইনকে সন্ত্রাস তৈরি করতে পারেননি ডিফেন্স লাইনের প্রতিপক্ষের, কিন্তু এই ম্যাচে তিনি খুব ভালো ফর্মে তাকে দেখা গিয়েছে, গোল পেয়েছেন, ফর্মে রয়েছেন, দল জিতেছে 2-0 গোলে পিছিয়ে থেকে। নিশ্চিতভাবে বেলজিয়ামের জন্য এটা একটা বড় শক্তি হবে। সো ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে সেই ম্যাচে নিশ্চিতভাবে কিন্তু বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকবে। চলে যাব আজকের ম্যাচে। আজকের রাত 1টায় স্পেন বনাম হচ্ছে অস্ট্রিয়া ম্যাচ হবে। আপনি কাকে ফেভারিটে রাখবেন? নিশ্চিতভাবে স্পেনকে, কারণটা হলো যে স্পেন এই বিশ্বকাপ জিততে এসেছে, তারা কিন্তু অংশগ্রহণ করতে এসেছে শুধুমাত্র তা কিন্তু না, তারা 2010 সালে বিশ্বকাপ জিতেছিল এবং এবারের বিশ্বকাপে তাদের যে পুরো স্কোয়াডটা, সেই স্কোয়াডটা খুবই দুর্দান্ত স্কোয়াড এবং তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা এই ম্যাচে তো তারা অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে অস্ট্রিয়ার তো এখানে আসারই কথা না, রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার আসারই কথা না। শেষ ম্যাচটা তারা আলজেরিয়ার সাথে ড্র করেছিল বলেই 3-3 গোলে ড্র করেছিল বলেই তারা কিন্তু এসেছে এখানে। যদিও তারা সেকেন্ড টিম হিসেবে এখানে এসেছে, এই গ্রুপে আর্জেন্টিনার কাছে তারা বড় ব্যবধানে হেরেছিল। এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যেটা খুব একটা ওয়ান সাইডেড ম্যাচের মতো হবে। স্পেনের এখানে 3-0 গোলে জেতা উচিত এবং মোস্ট প্রবাবলি এখানে লামিনী ইয়ামাল, স্পেনের যে মূল শক্তি, মূল তারকা, তিনি এখন পর্যন্ত বিশ্বকাপে একটা গোল পেয়েছেন। এই ম্যাচে তার মোটামুটি আরো কিছু গোল পাওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে। আপনি তো বললেন স্পেনকে এগিয়ে রাখবেন, কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে। এর আগে স্পেন এবং অস্ট্রিয়া একবারই দেখা হয়েছিল এবং সেখানে কিন্তু অস্ট্রিয়া জয়ী হয়েছিল। আমি জানি আপনি এই কথাটাই বলবেন অস্ট্রিয়ার পক্ষে, কিন্তু বিষয়টা হলো যে অস্ট্রিয়া জিতেছিল কবে? 1978-এ। তখন যখন অস্ট্রিয়া জিতেছিল তখন এই দুই দল আজকে যে মুখোমুখি হবে, এই দুই দলের কোনো খেলোয়াড় কিন্তু তখন জন্মগ্রহণই করেননি। তো এটা অনেক আগের কথা। সো বিশ্বকাপ কিন্তু আপনাকে কখনো পরিসংখ্যান বা ইতিহাস এগুলো জেতায় না, বা বিশ্বকাপের মাঠে আপনাকে জিততে হলে জেতায় সেটা হলো যে সাম্প্রতিক ফর্ম। সো সাম্প্রতিক ফর্ম এবং পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, তাহলে অস্ট্রিয়ার এই ম্যাচে আমি মনে করি না যে স্পেনের সঙ্গে তারা ঘুরে দাঁড়াতে পারবে বা তেমন কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কারণটা হলো যে স্পেন এই বিশ্বকাপ জিততে এসেছে, স্পেন জানে যে এই বিশ্বকাপ জিততে হলে সামনে যারা থাকবে তাদেরকে উড়িয়ে সামনে বাড়তে হবে। মানে আগের চেয়ে এখন স্পেন দল অনেক বেশি অবশ্যই আমি কোনো সন্দেহ নেই। তারা আপনি স্পেন আপনি এই বিশ্বকাপের হট ফেভারিট দলের মধ্যে একটা, আর অস্ট্রিয়া এই বিশ্বকাপে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত যে তারা রাউন্ড অফ 32-তে এসেছে সেটা তাদের অনেক বড় সৌভাগ্য। এই ম্যাচ থেকে তারা যদি স্পেন যদি অস্ট্রিয়াকে বড় ব্যবধানে না হারাতে পারে, তাহলে আমার মনে হয় যে তাদের সামনে বাড়ার পথটাও খুব একটা সুগম কোনো কিছু হবে না। সো আমার কাছে মনে হচ্ছে যেটা হট ফেভারিট হিসেবে এখানে স্পেন খেলছে এবং এটা বড় ব্যবধানে তাদের জেতা উচিত। দর্শক, এখন আমরা দেখে আসবো এই দুই দলের সম্ভাব্য লাইন আপ। চলে যাব পরের ম্যাচে, পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া। এই দুই ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো বা ফেভারিটে থাকবে কোন দল? এই ম্যাচটাই আজকের রাতের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ এটাই। কারণটা হলো যে আপনি এই ম্যাচে মদ্রিচ এবং ক্রোয়েশিয়ার মদ্রিচ, লুকা মদ্রিচ এবং আপনার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুজনের কিন্তু আপনি এই যে কোনো একজনের কিন্তু লাস্ট ডান্স হবে এই ম্যাচটা। কারণটা হলো যে তারা যে বয়স তাদের হয়ে গিয়েছে, তাদের শেষ বিশ্বকাপ এবং আজকের এই ম্যাচে যে দল জিতবে সেই দল সামনে যাবে এবং যে দল হারবে তার জন্য বিশ্বকাপ শেষ। তো আমি জানি না যে এই বিশ্বকাপটা রোনালদোর জন্য বিষণ্ণ চেহারায় শেষ হবে নাকি আপনার মদ্রিজের জন্য খুব আনন্দমুখর ভাবে মানে সামনে বাড়বেন তিনি। যে কোনো একটা তারকার বিশ্বকাপ কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে। আর যে আপনি যে প্রশ্নটা করলেন যে ফেভারিটকে, এখানে যদি আপনি সার্বিক দলের হিসাবে আমাকে বলতে বলেন, তাহলে আমি এখানে এগিয়ে রাখবো ক্রোয়েশিয়াকে কিছুটা হলেও। ক্রোয়েশিয়া এবং পর্তুগালের মধ্যে যে ক্রোয়েশিয়াকে কিছুটা এগিয়ে রাখবো। তবে রোনালদো যদি ভালো ফর্মে ফিরতে পারেন, বিশেষ করে তিনি প্রথম 45 মিনিটে যদি একটা ভালো স্কোর করতে পারেন, যদি একটা গোল করতে পারেন, সেক্ষেত্রে আবার দেখবেন যে এই ম্যাচের টেম্পোটা, ম্যাচের মোমেন্টামটা আবার পর্তুগালের দিকে চলে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দু দলই খুবই ইভেন, খুবই সমান একটা লড়াইটুকু হবে, কিন্তু যে দল আগে গোল করবে
সে দলের আপনার এই ম্যাচে যে জয়ী হওয়ার সম্ভাবনাটুকু বেড়ে থাকবে। এটা তো পুরোটা আসলে নির্ভর করছে হচ্ছে একটা টিমের মিডফিল্ড ফিনিশিং পুরোটা কেমন হবে, ডিফেন্স কেমন করতে পারবে সেটার উপরে। তো সেই দিক থেকে কোন দল এগিয়ে থাকবে? অবশ্যই আমি মনে করি যে ক্রোয়েশিয়া সেখানে এগিয়ে থাকবে। কারণটা হলো যে পর্তুগালের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো যে পর্তুগাল খুব ভালো স্ট্রং টিম, মিডফিল্ড খুব ভালো রয়েছে তাদের, কিন্তু তারা একটা টিম হিসাবে যে একটা খেলার কথা, টিম বন্ডিং এর যে একটা বিষয়টা, সেটা তাদের মধ্যে কিন্তু নেই। এবং সেটা বরঞ্চ খুব ভালো রয়েছে ক্রোয়েশিয়ার। আর যদি টিম বন্ডিংটা পর্তুগালের ভালো হতো তাহলে আমি অবশ্যই কিন্তু এখানে পর্তুগালকে এগিয়ে রাখতাম। টিম বন্ডিংটা তাদের ভালো হচ্ছে না, তার কারণটা হলো যে আমরা বেশ কিছু খবর শুনছি যে রোনালদোকে কেন্দ্র করে পুরো দলের মধ্যে এক ধরনের কিন্তু আপনার মানে বিতর্ক তৈরি হয়েছে যে রোনালদো ভালো ফর্মে না থাকার কারণে, রোনালদোকে না থাকা সত্ত্বেও তাকে কোচ খেলাচ্ছেন পুরো 90 মিনিটের মধ্যে, 90 মিনিটের মতো করে 3টা ম্যাচে, কিন্তু এর আগে আমরা তাই দেখেছি। এই ম্যাচেও সেরকম তিনি করবেন কিনা কে জানে। এক ধরনের একটু মানে ব্লু আইড বয়েজ থাকে না, ঠিক এরকম ভাবে রোনালদো খুব সম্ভবত কোচের একটা মানে ব্লু আইড বয়েজের মতো হয়ে গেছেন। এবং এই কারণে আপনি রোনালদোকে কেন্দ্র করে পুরো দলের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ফুটবলের জন্য বা একটা টিমের জন্য কোটা স্বস্তিকর বা সুখকর কোনো কিছু না। সেটা যদি এই ম্যাচে পর্তুগাল কাটিয়ে উঠতে না পারে তাহলে পর্তুগালের জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে। ওয়াইরাস আপনি অন্যদিকে দেখুন, সেখানে ক্রোয়েশিয়ার কিন্তু এই সমস্যাটুকু নেই। তাদের মিডফিল্ড খুবই স্ট্রং, ডিফেন্স খুবই স্ট্রং, এবং লুকা মদ্রিচ জানেন যে এই বিশ্বকাপে এরপরে তারা আর বিশ্বকাপ খেলার সুযোগটুকু পাবেন না, বা এটাই তাদের শেষ বিশ্বকাপ। এখানে এমন কোনো কিছু একটা করে যেতে হবে যাতে অন্তত এটা নিয়ে পরবর্তী জীবনে গল্প করতে পারি। ঠিক একই রকম ভাবে রোনালদোর চিন্তাটুকু তাই। জীবনে এতগুলো 6টা বিশ্বকাপ খেলেছেন, 6টা বিশ্বকাপের প্রত্যেকটা আসরে তিনি কিন্তু গোল করার রেকর্ড তার রয়েছে। যদিও গোলের সংখ্যা তেমন বেশি না, কিন্তু তারপরে 6টা বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে, যেটা কিন্তু মেসিরও নেই। মেসি 2010 সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি, যদিও বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল এখন তার, 19টা গোল তার রয়েছে। কিন্তু রোনালদোর এই কৃতিত্বটা রয়েছে যে সবগুলো ম্যাচ বিশ্বকাপে তিনি একটা করে হলেও গোল করেছেন, কিন্তু এই বিশ্বকাপে তিনি গোল করেছেন। কিন্তু প্রবলেমটা হলো যে তিনি বিশ্বকাপ জিততে পারেননি, বিশ্বকাপের ফাইনাল খেলা তার কখনো হয়নি। এটা তার অবশ্যই স্বপ্ন। এই কারণে তিনি ইউরোপিয়ান জায়ান্টদের আজকে এই লড়াইটা খুবই মারমুখী হতে যাচ্ছে, খুবই মারমুখী হবে, এবং যে কোনো একজনের বিদায় হয়ে যাবে। হয়তো মানে রাতটা রোনালদোর জন্য রঙিন হতে পারে অথবা বিবর্ণ হতে পারে, ঠিক একই রকম ভাবে এই রাতটা লুকা মদ্রিচের জন্য খুবই আনন্দের হতে পারে, অথবা তিনিও হয়তো চোখের জল মুছে বিদায় নিতে পারেন। দর্শক, আবারও দেখে আসবো এই দুই দলের আজকের সম্ভাব্য লাইন আপ কেমন হতে পারে। চলে যাব পরবর্তী ম্যাচে। আগামীকাল সকাল 9টায় সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া ম্যাচে। এই ম্যাচের কি হতে পারে? হ্যাঁ, এটাও একটা নিয়ম রক্ষার ম্যাচ। কারণটা হলো যে এই দুদল যে আপনার এই রাউন্ড অফ 32-তে এসেছে, এটা তাদের সৌভাগ্য। বাট এখানে যে কোনো একটা দল জিতবে এবং একটা দল আপনার রাউন্ড অফ 36 মানে 16-এ যাবে। বাট আপনি যদি শক্তি বিবেচনা করেন তাহলে এখানে সুইজারল্যান্ড অবশ্যই এগিয়ে রয়েছে, কোনো সন্দেহ নেই। সুইজারল্যান্ড আপনার প্রথম রাউন্ডেও বেশ ভালো ফুটবল খেলেছিল, এবং রাউন্ড অফ 32-তে এই আলজেরিয়া যে এসেছে এটা তাদের একটা সৌভাগ্যের বিষয়। কারণ শেষ ম্যাচে তারা অস্ট্রিয়ার সাথে 3-3 গোলে ড্র করেছিল, এবং শেষ মুহূর্তে মাহারাজের গোলে আপনার তারা 3-3 গোলে ড্র করেছিল বলেই তারা বিশ্বকাপের এই রাউন্ডে খেলতে পারছে। তারা যদি সেই ম্যাচে হেরে যেত, অথবা যদি তারা সেই ম্যাচে হেরে যেত, তাহলে ইরানের একটা সুযোগ ছিল আপনার পরবর্তী রাউন্ডে আসার জন্য। তো আমার কাছে নিশ্চিতভাবে এই ম্যাচে আলজেরিয়ার তুলনায় আমি এই সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো অনেক অনেক বড় ব্যবধানে। কারণ সুইজারল্যান্ডের আপনার এই লেভেলে বা এই রাউন্ডে খেলার অভিজ্ঞতা কিন্তু রয়েছে। তার মানে ইউরোপের শৃঙ্খলা এই ম্যাচে এগিয়ে আছে। অবশ্যই, শুধু ইউরোপের, আফ্রিকার আগুন জ্বলবে না। আফ্রিকার যা আগুন জ্বলার, আলজেরিয়ার যা পাওয়ার, আমি মনে করি যে তারা প্রথম রাউন্ড থেকে পেয়ে গিয়েছে। এবং তারা সবচেয়ে বড় যে জিনিসটা পেয়েছে সেটা হলো প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে তারা পিছিয়ে থেকেও সেখানে তারা 3-3 গোলে ম্যাচটা ড্র করেছিল। আর এই ম্যাচে আমার মনে হয় না যে আলজেরিয়া আপনার সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তেমন কোনো কিছু করতে পারবে। এখানে মোস্ট প্রবাবলি এখানে সুইজারল্যান্ড এখানে ভালো প্রাচীর তৈরি করতে পারবে। সুইজারল্যান্ড এখানে নিশ্চিতভাবে আপনার কিন্তু ফার্ম ফেভারিট হিসাবে খেলবে, এবং আলজেরিয়ার মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে আমি আলজেরিয়ার কাছ থেকে তেমন বড় মানে বাধা বা তেমন বড় কোনো কিছু মানে সাফল্য অন্তত দেখতে পাচ্ছি না। তবে তার মানে আপনাকে মনে রাখতে হবে যে নকআউট রাউন্ডে আমরা কিন্তু আমাদের বেশ কিছু মানে যারা আমরা প্রেডিকশন করেছি, অনেকের প্রেডিকশন কিন্তু কিছুটা হলেও ভুল হয়েছে। যে দলগুলো ধরেন আপনার একটু র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে বা একটু আপনি তেমন শক্তিশালী দল না, তারাও কিন্তু ভালো শক্তি দেখিয়েছে, তারাও কিন্তু ভালো লড়াই করেছে। এবং আমি চাই অন্তত এই লড়াইটা যেন টিকে থাকুক। কারণ কোনো ম্যাচই যদি ধরেন আপনার প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা না হয়, সেটাতে ফুটবল যদি আপনি মানে আনন্দ না দিতে পারে, তাহলে একতরফা যদি হয় তাহলে সেই খেলা দেখে কিন্তু লাভ নেই। এই কারণে
র্যাঙ্কিং এর পিছিয়ে থাকা দলগুলো যদি আপনার ভালো লড়াই করতে পারে তাহলে সেটা থেকে একটা যে জিনিসটা সবচেয়ে ভালো পাওয়া যায়, মানে ম্যাচে অ্যাটাক থাকতে হবে, ম্যাচে অ্যাটাক থাকতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো যে ফুটবলের আনন্দটুকু পাওয়া যায়। সো আপনি এত রাত জেগে ফুটবল দেখবেন, খেলা দেখবেন, সেখানে যদি একদল গোলের পর গোল করে যাচ্ছে সেটা দেখলে হাততালি দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু সেই ম্যাচটাই যদি খুব উপভোগ্য হয় তখন দেখবেন যে এই যে রাত জেগে খেলা দেখছেন সেই বিনিদ্র রজনীটা খুব উপভোগ্য হবে। আসলে আমরা বিশ্বকাপ দেখি এই জন্য, উপভোগের জন্য, রাইট? তা তো অবশ্যই। তাহলে আগামীকালকের সুইজারল্যান্ড বনাম আলজেরিয়ার এই ম্যাচের গেম চেঞ্জার কি হবে? শাকিরি। আমার কাছে মনে হয় যে শাকিরি, কারণটা হলো যে তিনি ইউরোপের ফুটবলে খেলে থাকেন সবসময়, তিনি এর আগেও আমরা দেখেছি, এবং তিনি যে কোনো ম্যাচের মানে রং বদলে দেওয়ার জন্য কিন্তু আপনার দুর্দান্ত এক ধরনের ভূমিকা রাখতে পারেন। এর আগেও আমরা তাকে দেখেছি যে তাকে বলা হয়ে থাকে যে আপনার বলকানের ম্যারাডোনা। হ্যাঁ, নিশ্চিতভাবে এই ম্যাচেও তিনি যদিও এই বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন ভালো ফর্মে তাকে দেখা যেতে পারেনি, কিন্তু যদি ফর্মে ফিরে আসে তাহলে আমরা ফিরে আসেন, এবং ফর্মে ফিরে না আসার কোনো উপায় নেই, কারণটা হলো যে আপনার নকআউট রাউন্ড, এখানে আপনি যদি জিততে না পারেন তাহলে কিন্তু বিদায় নিতে হবে। তো নিশ্চিতভাবে এখানে আপনার শাকিরি মানে গেম চেঞ্জার হতে পারেন। শাকিরি যদি গোল পেয়ে যান তাহলে দেখবেন যে আপনার আলজেরিয়ার আর কোনো সুযোগ নেই। তাহলে সুইজারল্যান্ডের এমবোলোকে নিয়ে আমরা কি বলবো? না, এগুলোও ভালো ফুটবলার খেলে থাকেন, কিন্তু খুব একটা ভালো ফর্মে কিন্তু নেই। আর যেটা বললাম যে এই দুই দল আপনার সুইজারল্যান্ড এবং আপনার আলজেরিয়া, এই দুই দল কিন্তু আপনার বিশ্বকাপ জিততে আসেনি। আপনি দেখবেন যে পরবর্তী রাউন্ডে তাদের যখন খেলা পড়বে আরো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, সেখানেই তাদের কিন্তু আপনি মানে গেমটা শেষ হয়ে যাবে, বা সেখানেই তাদের এই বিশ্বকাপ যাত্রাটা শেষ হয়ে যাবে। এই দলগুলো হলো কি, এই দলগুলো আপনার দেখবেন যে এই রাউন্ডে যে এসেছে এই গল্প করেই তাদের কিন্তু আপনার মানে ফিরে যেতে হবে, বা এই গল্প নিয়ে তারা সন্তুষ্ট থাকবে। খুব সম্ভবত এখন পর্যন্ত যদি আপনি বলেন তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং যখন বিশ্বকাপ শুরু হয়েছিল তখন কিন্তু এই দলগুলোকে নিয়ে তেমন আলোচনা ছিল না, কিন্তু এখন যেহেতু অনেক বেশি দল খেলছে, এবারের বিশ্বকাপে আপনি 48টা দল খেলেছে, অনেক আপনার র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা ছোট ছোট দলগুলো রয়েছে, অতএব এই দলগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই যে এত দূর আসতে পেরেছে এই বিশ্বকাপে, এটাই তাদের জন্য অনেক বড় একটা সাফল্যের বিষয় হতে পারে। আলজেরিয়ার রিয়াদ মাহরেজ, তাকে নিয়ে কিছু বলেন। হি ক্যান বি গেম চেঞ্জার, এবং তিনি সেটা প্রমাণ করেছেন। সর্বশেষ যে ম্যাচের কথা আমি বলছিলাম যে অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা, সেখানে অস্ট্রিয়ার সাথে সেই ম্যাচটা আপনি আলজেরিয়া কিন্তু প্রথমে পিছিয়ে ছিল, তারপরে সেই গোলটা তারা শোধ করেছে, তারপরে আবার আলজেরিয়া এগিয়ে গিয়েছে, আবার অস্ট্রিয়া শোধ করেছে, তারপরে অস্ট্রিয়া আবার এগিয়ে গিয়েছে। দ্যাট মিনস আমি এই কারণে এই সিকোয়েন্সটা বললাম যে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে ম্যাচের উত্তেজনাটা কেমন ছিল। সেখানে তারা শেষ মুহূর্তে যখন তারা প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা ছিল, সেখান থেকে দুর্দান্ত একটা আপনি এই টিম একটা পরিকল্পনায় করে মাহারাজ যে শটটা নিয়েছিলেন এবং গোল করেছিলেন, গোল করে 3-3 গোলে ম্যাচটা ড্র করেছিলেন। সেই 3-3 গোলে ম্যাচটা ড্র হয়েছিল বলেই কিন্তু আলজেরিয়া আজকে সুইজারল্যান্ডের সাথে এখানে খেলতে পারছে, নাহলে এখানে সুইজারল্যান্ডের সাথে খেলতো ইরান। এবং সেই গোলটা করেছিলেন কে? মাহারাজ। এবং মাহারাজ আপনার সবচেয়ে বড় তার মানে আপনার মানে প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই কম্পিটিটিভ ফুটবলে আপনি জানেন, এখানে নেভার সে ডাই অ্যাটিটিউড একটা থাকে, সেই অ্যাটিটিউডটা তার মধ্যে রয়েছে। সো আগের ম্যাচে তিনি যেহেতু তার গোলেই বিশ্বকাপের এই পর্যায়ে পর্যন্ত এখন দল এসেছে, নিশ্চিতভাবে এই ম্যাচেও তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন সেটা দলের জন্য অনেক কার্যকর হবে। তো ওদিকে আপনার শাকিরি সুইজারল্যান্ডের, আর এই পাশে আপনার মাহারাজ, এই দুইজনের লড়াই হতে পারে এই ম্যাচটায়। দর্শক চলুন দেখে আসি এই দুই দলের সম্ভাব্য লাইন আপ। সময় হচ্ছে বিদায় নেবার, তবে তার আগে শেষ একটা প্রশ্ন করব। গতকালকের ম্যাচে সেনেগাল কি নিষ্ঠুরতার শিকার হয়েছে কোনোভাবে? মানে রেফারি নিষ্ঠুরতার শিকার অনেকে এটা বলছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। কারণটা হলো যে আমি নিজে এটা দেখেছি, বেশ কয়েকবার সেটা রিপিট করে আমি দেখলাম যে সেখানে শেষ মুহূর্তে যে রেফারি যে পেনাল্টিটা দিয়েছিলেন, সেই পেনাল্টিটা তিনি কেন দিয়েছিলেন? এই পেনাল্টিটা তিনি দিয়েছিলেন নিয়মের মধ্যেই পড়েছে বলেই কিন্তু পেনাল্টিটা দিয়েছিলেন, যে আপনি যখনই আপনি ডিফেন্ডার কোনো অ্যাটাকারকে আগে অ্যাটাক করবেন, দেখবেন আপনি যে সেটা যে পেনাল্টি দেওয়ার যে নিয়মটা, মানে ফাউল করার যে নিয়মটা, সেই ফাউলের নিয়মের মধ্যে থেকেই তিনি কিন্তু সেই সিদ্ধান্তটা দিয়েছেন, সেটা কাউন্ট হয়েছে। সেখানে আমি মনে করি না যে সেটা সেনেগালকে সেটা ঠকানো হয়েছে বা সেনেগালের বিরুদ্ধে সেই সিদ্ধান্তটা গিয়েছে। আপনি নিয়মের মধ্যে থেকেই রেফারি সেটা ইনফ্রিঞ্জমেন্ট হয়েছিল এবং সেই ফাউলটা হয়েছিল, এই কারণে রেফারি সেটা দিয়েছেন। এখানে আমার মনে হচ্ছে যে সেনেগালকে ঠকানো বা তাদেরকে বঞ্চিত করা এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। বাট এটা বলা সহজ, কিন্তু রেফারি ধরেন আপনি এর আগে তো রেফারি আপনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে পেনাল্টির একটা দাবি উঠেছিল, যেটাতে হ্যারিকেন ডাইভ দিয়েছিলেন, কিন্তু সেটা অনেকে বলছেন যে ইট ওয়াজ এ কন্টাক্ট এবং এটা পেনাল্টি হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু পেনাল্টি না। সো এখানে আমার কাছে মনে হচ্ছে না যে এটা মন্তব্য করে দেওয়াটা খুব সহজ, যে আপনি রেফারি বোধহয় ছোট দলগুলোর প্রতি একটা নিষ্ঠুর আচরণ করছেন, বাচ্চাদেরকে বঞ্চিত করছেন বাঁশি বাজিয়ে, সেটা আমার কাছে মনে হচ্ছে না যে সেই ধরনের কোনো কিছু রয়েছে। বাট তারা একটা নিয়মের মধ্যেই যে আপনি পেনাল্টির যে নিয়মটা বা ফাউলের যে নিয়মটা, সেই নিয়মটা মেনেই সেই সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন।
হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা ডিপেন্ড করে, যেটা আমি বললাম যে ডিপেন্ড করে যে রেফরির মুডের উপর, বা রেফরি যেটা মনে করছেন যে না এটা খুব সম্ভবত এই ফাউলটা আপনি তার পক্ষে যাবে, এই ফাউলটা তার বিরুদ্ধে যাবে, এই কারণেই সেটাতে শুধু করে থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আবারও আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন টিবিএস ম্যাচ অ্যানাটমি। আমি তাওয়ান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার MM কায়সার। দেখা হচ্ছে পরবর্তী ম্যাচ অ্যানাটমিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিবিএস এর সাথেই থাকুন।